আছেন সবাই? লাইফ স্টোরির আজকের এপিসোডে আপনাদের সকলকে আমি আরজে নীল স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকেই আমাদের এই চ্যানেলটি শুনছেন, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। লিসেনার্স, আমাদের ঘটনাগুলো স্বভাবত প্রথাবিরুদ্ধ কথাবার্তা বলে, সামাজিক বিভিন্ন ধরনের অনিয়ম, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যাগুলো নিয়ে আমাদের চ্যানেল কাজ করে আপনাদের সাথে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের চ্যানেলটি আমরা প্রথম থেকেই বলে আসছি, নিছক আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র নয়। আমাদের চ্যানেলটি আপনাদের মনোজগতে চিন্তাধারার যদি পরিবর্তন আনে, সমাজ সংসারে যদি শান্তি ফিরে আসে, সমাজ সংসারের বিভিন্ন অনুপপত্তিগুলো যদি দূর হয়, তাহলেই আমাদের চ্যানেলটি সার্থক হয়ে উঠবে। এর বাইরেও ঘটনার ঘন ঘটায় যারা এই সামাজিক সমস্যাগুলো থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে চান, তাদের জন্য আমাদের চ্যানেলটি অনন্য। লিসেনার্স, পরকীয়া আমাদের সমাজে বর্তমান বাস্তবতায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এই পরকীয়া নামক বিষ বাষ্পর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক পরিবার, ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক সাজানো গোছানো সংসার। পরকীয়ার এই ভয়ঙ্কর বিষ বিভিন্ন ভারতীয় মিডিয়ার মাধ্যমে যতই পজিটিভলি উপস্থাপন করা হোক না কেন, সমাজ বাস্তবতায় হেরোইনের থেকেও ভয়ঙ্কর পরকীয়া নামক এই সামাজিক অপরাধ। আমি পরকীয়াকে সামাজিক অপরাধ হিসেবেই দেখব। লিসেনার্স, শুধু একটু চিন্তা করুন, আমি ইসলাম ধর্ম অনুসারী। যদি কোনো বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী পরকীয়ায় লিপ্ত হয়, ইসলাম ধর্মে তার বিধান কি জানেন তো? ইসলাম ধর্মে তার বিধান, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে নিঃশেষ করে দেওয়া। লিসেনার্স, আপনারা চিন্তা করুন, আপনি আমি আমাদের ভেতর থেকেই কোনো ভাই যদি এই ধরনের অপরাধে জড়ায়, তাহলে স্রষ্টার বিচারে, আল্লাহর বিচারে সে কিন্তু ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতোই। এবং যদি গোপন থাকে, প্রপার তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, আল্লাহ তাআলা আলিমুল গায়েব, তিনিই ভালো জানেন। কিন্তু যদি ওই অপরাধের ভিতরে কেউ থেকে যায়, তাহলে মাথার উপর কিন্তু সেই দণ্ড নিয়েই তাকে চলতে হয়। এই দণ্ড নিয়েই তাকে কিন্তু হয়তোবা কবরে চলে যেতে হয়। ধর্মের পৃথিবীর অর্থাৎ জাগতিক বিচারেই যেখানে মৃত্যুদণ্ড আপনার জন্য বরাদ্দ হয়ে গেল, সেখানে রহমত বরকত কোথা থেকে আসবে? লিসেনার্স, পরকীয়ার শুরু হয় কিন্তু এই মোবাইল ফোনে কথা বলা দিয়ে। একজন পুরুষ, একজন নারী, তাদেরকে কেন পরস্পরের থেকে পর্দা করতে বলা হয়েছে জানেন? আমি পর্দা বলতে শুধুমাত্র যে বোরকা পরে নেকাব ঢেকে আর পুরুষের মাথায় রুমাল দিয়ে দৃষ্টিনত করে চলাকে বলছি না। একজন পুরুষ, একজন নারী যদি ঘনিষ্ঠভাবে কথা বলে, একজন পুরুষ, একজন নারী যদি পরস্পরের কাছে আকর্ষণীয় করে নিজেকে উপস্থাপন করে, আপনি ধরে রাখতে পারেন তাদের মধ্যে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হবেই। এবং এই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে একটা সময় দুর্বলতা থেকে এক সময় এই ভয়ঙ্কর বিষের সাথে পরিচয়। এভাবেই কিন্তু সমাজ সংসারগুলো একের পর এক শেষ হয়ে যাচ্ছে। হালের বাংলাদেশের কথা যদি ধরি, আমি পৃথিবীর অন্যদের কথা বাদ দিলাম, বাংলাদেশের কথা যদি ধরি, আমার মনে হয় প্রতি 5 পরিবারের 1 পরিবার এই বিষের
বিষ বাষ্পে জর্জরিত, এবং অধিকাংশ সংসারগুলো সুন্দর ও শান্তিময় না হয়ে ওঠার কারণ কিন্তু এই পরকীয়া। ইসলামে আসলে মারহাম গায়রে মারহাম কেন বলা হয়েছে? শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে যদি সামাজিক স্ট্যাবিলিটি এবং পারিবারিক শান্তি ও সাংসারিক শান্তির কথা আপনি আমি মাথায় নেই, তাহলে আমরা দেখব প্রকৃতপক্ষেই এই অনুশাসন, এই ধর্মীয় অনুশাসন আমাদের এক ধরনের সামাজিক সেফগার্ড হিসেবে, সাংসারিক সেফগার্ড হিসেবে কাজ করে। দেখুন লিসেনার্স, পৃথিবীতে নারী পুরুষ সৃষ্টি হয়েছে একটি ডিফারেন্ট অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাট্রাকশন দিয়ে। নারীর প্রতি পুরুষের অ্যাট্রাকশন থাকবে, পুরুষের প্রতি নারীর অ্যাট্রাকশন থাকবে। কিন্তু যদি জনে জনে এই অ্যাট্রাকশনগুলো স্প্রেড হয়ে যায়, তাহলে প্রকৃতপক্ষে সেখানে যেটা তৈরি হবে তার নাম অ্যানার্কি, তার নাম নৈরাজ্য। বিবাহ প্রথার প্রয়োজন পৃথিবীতে কেন ছিল, কখনো ভেবে দেখেছেন? আসলে আমাদের সমাজ বিবর্তনের কথা যদি আপনি বলেন, আপনি যদি সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও দেখেন, সমাজের বিবর্তনের সবচেয়ে বেশি যে ইউনিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হচ্ছে পরিবার। সামহাউ এই পরিবারের বেসমেন্টগুলো যদি ভেঙে যায়, তাহলে সমাজের প্রতিটি স্তরেই তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য। আর এভাবেই দেখা যাচ্ছে পরকীয়া নামক বিষবাষ্পের জন্য বিভিন্ন মিডিয়া প্রমোট, আপনি ফেসবুক ইউটিউবে যদি ঘুরে থাকেন, আপনি প্রতিদিনই দেখবেন কত রসিয়ে রসিয়ে পরকীয়ার গল্পগুলো তৈরি করা হচ্ছে। হিন্দি সিরিয়ালগুলো থেকে শুরু করে বাংলা নাটক পর্যন্ত পরকীয়াকে একটা শিল্প পর্যায়ে দেখানো হয়েছে। কিন্তু এই বিষয়ে জর্জরিত হয়ে কত পুরুষ, কত নারী ট্র্যাকলেস হয়ে তাদের জীবনের গতি ও দিশা হারিয়ে ফেলেছে, সেটা কিন্তু আমি আপনি একবারও ভেবে দেখি না। আপনি আমি যেটাকে নিছক এন্টারটেইনমেন্ট মনে করছি, সমাজের জন্য সেটা গোপন বিষ। যেভাবে ক্যান্সারের জীবাণু ছোট থেকে শুরু করে একটা সময় ছড়িয়ে যায় শরীরের কোষে কোষে, ঠিক তেমনই এই পরকীয়ার বিষবাষ্প একটু একটু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। লিসেনার্স, আমাদের সমাজে কিছু খুব বাজে সম্পর্কের ইঙ্গিত দেয়। আপনি খেয়াল করে দেখবেন নোংরামের কোন পর্যায়ে চলে গেলে দেবর ভাবির সম্পর্ক, শালি দুলাভাইয়ের সম্পর্ক, নন্দায়ের সাথে শালা বউয়ের সম্পর্ক, এই সম্পর্কগুলো কত নিকৃষ্টভাবে উপস্থাপন করা হয়, কত রসালো নোংরা আনন্দের সাথে উপস্থাপন করা হয়। সমাজের 12টা কিন্তু এখান দিয়েই বাজে। লিসেনার্স, আজকের ঘটনার শিরোনামটা এমন: প্রবাসীর সাথে পরকীয়ায় গৃহবধূ, অবশেষে সবকুল হারিয়ে ভিক্ষাবৃত্তিতে গৃহবধূ। এরকম হাজারো বাস্তবতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। আমাদের সমাজের প্রতিটি মানুষকে যদি আপনি একটু খুঁটে বেছে জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন কেউ না কেউ তার অবস্থানগত কারণ কোনো না কোনো এই অনুপপত্তি থেকে এসেছে। ঘটনার বাস্তবতায় যিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমি তার ছদ্মনাম বলছি। আমরা যে চরিত্রগুলো রূপায়ণ করব সেটা ছদ্মনাম। আমরা ময়মনসিংহের মুক্তাগাছার একটি ঘটনা পড়ছি। আমাদের যে নামগুলো থাকবে, নামগুলো ছদ্মনাম হিসেবে আছে, কারণ সামাজিকভাবে নামগুলো সরাসরি যদি প্রকাশ করা হয় তাহলে সেটা অপরাধ হয়ে যাবে, আর আইন অনুযায়ীও সেটা অপরাধ। আমরা কোনো মিডিয়া ট্রায়ালে জড়াতে চাই না, আমরা শুধু ঘটনাগুলো উপস্থাপন করতে চাই এবং আপনাদের ভিতর সচেতনতা আনতে চাই। এবং আমাদের উপস্থাপন ও প্রকাশভঙ্গি যদি আপনাদের ভালো লাগে,
আর যে নীলকে যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। লিসেনার্স, ঘটনাটি 2015 সালের কথা। আব্দুস সামাদ সাহেব মুক্তাগাছার একজন বাসিন্দা। তিনি ময়মনসিংহ জেলা সদরে তার কিছু ব্যবসা বাণিজ্য করেন। আব্দুস সামাদ ভাই লিখছেন, নীল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি যখন আপনাদেরকে এই ঘটনা লিখছি তার কিছুদিন পূর্বে আমার জীবনে ঘটে যায় ভয়ানক এক ঘটনা। ঘটনার পর থেকে মানসিকভাবে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি, ব্যবসা বাণিজ্যে মন নেই। এরই মাঝে আপনার চ্যানেলের ঘটনাগুলো শোনার পর মনে হয়েছে আমার ঘটনাগুলো বলে কিছুটা হালকা হয়ে যায়। তারই লক্ষ্যে আমি যতটুকু সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লিসেনার্সদেরকে পড়ে শোনাবেন। আমার নাম আব্দুস সামাদ। আমি ময়মনসিংহের মুক্তাগাছার কোনো এক গ্রামের সন্তান। পারিবারিকভাবে আমরা উচ্চ মধ্যবিত্ত। জমি জিরাত, টাকা পয়সা খুব বেশি অভাব অনটনই কখনো পড়া লাগেনি। ছোটবেলা থেকে গৃহস্থ ও ব্যবসায়ী পরিবার হিসেবে এলাকায় আমাদের বেশ সুনাম ছিল। আমার দাদা এলাকার নামকরা পুরাতন একজন হাজি, তারও সম্মান ছিল আকাশচুম্বী। তারই ধারাবাহিকতায় আমার বাবারাও, যে 4 ভাই ছিলেন, সে 4 ভাইও তাদের প্রত্যেকটি জায়গায় সফল হয়েছেন। প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমাজের খুবই শক্ত একটা জায়গা ধরে রেখেছেন। বলতে গেলে গ্রামের ভিতর সমাজপতি বলতে যে বিষয়টা বোঝায়, সে বিষয়টা আমরা ছিলাম। আমাদের গ্রামের সবচেয়ে অভিজাত পরিবারটি ছিল আমাদের। আমাদের পরিবারে এককভাবে বলতে গেলে আমার বাবা মা, আমার এক বড় বোন, এক ছোট বোন এবং মাঝখানে আমি। আমি একমাত্র ছেলে হওয়ার কারণে পরিবারে আমার আদর ছিল আকাশচুম্বী। বাবা মা বড় বোন প্রত্যেকের নয়নের মণি ছিলাম এবং প্রত্যেকের আদরে ভালোবাসায় আমার জীবনটা গড়ে উঠেছে অনেকটা বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে। আমার বাবার ভবিষ্যৎ ভরসা ও বংশের আলো জ্বালানোর প্রদীপ হিসেবে আমি এসেছিলাম। একইভাবে যেহেতু পারিবারিক বন্ধন খুব সুন্দর ছিল, আমার চাচা, আমার ফুফি প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। আমাদের প্রত্যেকের সাথে সামাজিক ও পারিবারিক বন্ধন ছিল ভীষণ শক্তিশালী। লিসেনার্স, আমার শিক্ষা জীবন এলাকার প্রাইমারি স্কুল থেকে শুরু হয়। এরপর যথারীতি হাই স্কুলে উঠি। এরপর ময়মনসিংহের একটি নামকরা কলেজে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। এর মাঝে আমি ইন্টারমিডিয়েটের ছাত্র থাকা অবস্থায় আমার বড় বোনের বিয়ে হয়ে যায় নামকরা এক পরিবারের সাথে। আমার বড় বোনের বিয়েতে আমরা খুবই ধুমধাম করে বিয়ে দেই এবং অনেক বড় পরিবারের সাথে যেহেতু বিয়ে হয়, তো আমরা সবাই আমার বড় বোনের বিয়েতে প্রচণ্ড রকম সুখী ছিলাম। আমার বড় বোনের ছোট দেওরের নাম, আমি ছদ্মনাম ব্যবহার করছি, আমি তার নাম দিলাম টনি। টনি আমাদের বড় বোনের বিয়ের পর টনি অনেকটা দিন আমাদের বাসায় এসে থেকেছে। আমার বোনের সাথে তার খুব ভালো সম্পর্ক এবং প্রায় সে আমাদের বাসায় আসতো আমার বোনের সাথে, আমার দোলা ভাইয়ের সাথে। প্রায় কাছাকাছি বয়স হওয়ায় বা আমার থেকে 2-1 বছরের বড় হওয়ায় তার সাথে আমার ছিল খুবই বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক।
আমরা 2 বেয়াই অনেকটা সময় একসাথে অতিক্রম করেছি। আস্তে, আস্তে যখন আমি আমার বাবার ব্যবসায় বসা শুরু করি এবং ময়মনসিংহ জেলায় আমিও আস্তে, আস্তে বাবার ব্যবসার পাশাপাশি আরও কিছু ব্যবসা বড় করে জাঁকিয়ে বসেছি। যেহেতু শিক্ষিত ছিলাম সেহেতু বিচার বুদ্ধি বিবেচনা, নিজের সপ্রতিভ সাবলীল উপস্থাপন শক্তি এবং মানুষের সাথে লেনদেনের সততার কারণে ময়মনসিংহ জেলায় আমার বেশ সুনাম ছিল। আমাদের সিরামিক্স এবং টাইলসের সবচেয়ে বড় ব্যবসাটি ছিল ময়মনসিংহে। এছাড়াও বিভিন্ন পাইকারি খুচরা ব্যবসায়ী, পাইকারি ও খুচরা ব্যবসা, বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো নিয়েও আমাদের কারবার ছিল। বাবার টাইলস ব্যবসার পাশাপাশি আমি নিজে উদ্যোগে বিল্ডিং মেইনটেন্যান্সের বিভিন্ন হার্ডওয়্যার এবং ইকুইপমেন্টের ব্যবসাগুলো চালু করি এবং প্রতিটি জায়গায় আমি সফলতার স্বাক্ষর রাখি। লিসেনার্স, রুচিশীল সামাজিক পরিবার হওয়ার কারণে প্রেম ভালোবাসা এই জিনিসটা আমার ভিতর খুব বেশি পরিমাণে হয়ে ওঠেনি। আমি অস্বীকার করছি না, ছাত্র জীবনে কাউকে কাউকে পছন্দ হয়েছে, কথা বলেছি, কিন্তু সত্যিকার অর্থে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক, হৃদয়ের টান না পেলে জীবন থাকবে না, এরকমভাবে কারোর সাথে কখনোই জড়ানো হয়নি। আর পড়াশুনো শেষ করার সাথে সাথেই ব্যবসায় ঢুকে যাওয়ার কারণে প্রকৃতপক্ষে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে এই জীবনে কাউকে জড়াবো সেটা ওইভাবে আর ভাবতে পারিনি। মাস্টার্স শেষ করার 1 বছরের ভিতর আমি যখন পুরোদস্তুর একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, আমার দাদার অবস্থা তখন বেশ খারাপ। তিনি প্রায় মৃত্যু পথযাত্রী। তিনি একদিন আমার বাবাকে ডেকে বলেন, জুবায়ের, আমার মোটামুটি নাতি নাতনি যারা আছে সবারই তো বিয়ে হয়ে গেল, শুধু আব্দুস সামাদ এবং জলের বিয়েটা অর্থাৎ আমার ছোটো বোনের কথা বলছি, আব্দুস সামাদ এবং জলের বিয়েটা দেখে যেতে পারলে আমি শান্তিতে মরতে পারতাম। তো তোড়জোড় শুরু হয়ে গেল, মেয়ে দেখা শুরু হয়ে গেল। এরই মাঝে আমাদের গ্রামের বেশ কয়েক গ্রাম পর, 4-5টা গ্রাম পর এক প্রবাসীর মেয়ে ছিল। মেয়েটি সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে, দেখতে শুনতে অপরূপ সুন্দরী এবং তার রূপের গল্প বা রূপের বর্ণনা মোটামুটি আমাদের যুবক সমাজের ভিতর বেশ প্রচলিত ছিল, সবার চোখ ছিল সেখানে। যাই হোক, আমার মামাবাড়ির দিক থেকে, যেহেতু আমার মামাবাড়ির কাছাকাছি, আমার মামাবাড়ির দিক থেকে ওই মেয়েটির সম্বন্ধ নিয়ে আমার বাবা মায়ের সাথে কথা বলা হয়। বাবা মা গোপনে খোঁজখবর নেওয়ার পর, ভালো মতো খোঁজখবর নেওয়ার পর একটা সময় সিদ্ধান্ত নেন যে আমার যদি পছন্দ হয় তাহলে এ ঘরেই মোটামুটি আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। লিসেনার, সত্যিকার অর্থে আমি আমার বাবা মায়ের উপর প্রচণ্ড পরিমাণ আত্মবিশ্বাসী ছিলাম এবং জন্ম থেকে আজ অবধি বাবা মাকেই আমার ডিসিশনের শেষ আশ্রয়স্থল মনে করেছি। ওনারা যে বিষয়টা আমার জন্য ভালো মনে করেছেন, আমি সেই বিষয়টাকেই আমার জন্য মঙ্গলজনক মনে করে নির্দ্বিধায় মেনে নিয়েছি। আমি গর্ব করে বলছি না, কিন্তু তারপরও সত্য হচ্ছে আমার মনে হয় না স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমি কখনো আমার মা বাবার অবাধ্য হয়েছি। একদিন রাতে ছোট বোন আমাকে এসে বলল, ভাইয়া তোর জন্য একটা মেয়ে দেখা হয়েছে, আমি তোকে একটু ছবি দেখাই। আমি ওকে বকা দিয়ে সরিয়ে দিলাম। ছোট বোন তো, একটু লজ্জা পেয়েছি। ছোট বোনও বকায় রাগ করেনি, লজ্জা পেয়ে সরে যায়। পরবর্তীতে আমার বড় বোন চলে আসে। বড় বোন এসে বলে, এই হাদারাম, তোর জন্য মেয়ে দেখছি, বিয়ে করতে হবে, দেখ মেয়ে পছন্দ হয় কি না।
তোর যদি অন্য কোথাও পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারিস, আমরা সেখানে কথা বলবো। আর যদি কোনো পছন্দ না থাকে তাহলে এই মেয়েটা দেখতে পারিস, রাজরানীর মতো চেহারা। আমার বড় বোনের কাছে আমি ছিলাম তার আর এক সন্তানের মতো। ছোটবেলা থেকে 4-5 বছরের সিনিয়র জুনিয়র হলেও ও সবসময় আমার ওপর অভিভাবকত্ব ফলিয়েছে, এবং কেন জানি ওর অভিভাবকত্বগুলো আমি প্রচুর পরিমাণে ভালোবাসতাম। আমি একটা কথা বলতে পারি, আমার বোন আমার বিয়ে অবধি জীবনের যতগুলো ডিসিশন আমাকে নিয়েছে, আমাকে যত বেশি আগলে রেখেছে, আমার বিষয়ে ও কোনো ভুল করেনি। তো যাই হোক, ও যখন আমাকে দেখাতে আসলো, আমি দেখলাম ছবিতে অনিন্দ সুন্দর মেয়েটিকে দেখলাম। দেখে ওকে বললাম, আসলেই কি এমন সুন্দর, নাকি ফোনে বেশি সুন্দর লাগছে? তখন সে আমাকে ফড়ন কেটে বলল, ও সরাসরি চোখে দেখার লোভ জেগেছে না? আমি একটু লজ্জা পেলাম। পরবর্তীর ব্যবস্থাটুকু সব বড় বোনই করল। সে মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো যে পরবর্তী শুক্রবার জমাবাদ আমরা মেয়ে দেখতে যাব। যেই কথা সেই কাজ। আমার মা, আমার বড় বোন, আমার চাচি, বড় চাচি, আমার ছোট বোন আর আমি, অর্থাৎ 4 জন নারীর সঙ্গে আমি একা চলছি হবু বউ দেখতে। যথাসময়ে আমরা পৌঁছলাম। পৌঁছানোর পর আমরা উষ্ণ অভিনন্দন পেলাম সেখানে। উষ্ণ স্বাগতম জানানো হলো আমাদেরকে। বেশ রুচিশীল স্মার্ট পরিবার, প্রবাসী বাবার একমাত্র কন্যা, এবং প্রবাসী বাবা তার সবটুকু যত্নর ডালি যেন সাজিয়ে নিয়েছে। আমাদের গ্রাম তো গ্রাম, আশেপাশের কয়েক ইউনিয়নের ভিতর যেহেতু আমাদের পরিবারের একটি সুনাম ছিল, তারাও আমাদের পরিবারের সাথে আত্মীয়তা করার সুযোগটাকে তাদের জন্য সৌভাগ্য হিসেবেই দেখেছেন। তাদের যত্ন এবং আগ্রহে তার প্রত্যেকটি ছোঁয়া স্পষ্ট ছিল। দুপুরে তারা এক আড়ম্বর পরিবেশে আমাদের লাঞ্চের ব্যবস্থা করলো। লাঞ্চের পর মেয়ে দেখার সুযোগ এলো। হাতে শরবতের গ্লাস নিয়ে, শাড়ি ঢাকা, মাথায় ঘোমটা দেয়া সলজ্জ এক নারী অবয়ব আমি দেখলাম। সত্যি কথা বলতে আমিও দেখতে যথেষ্ট স্মার্ট ছিলাম, এবং মানুষ বলতো আমি নাকি দেখতে বেশ সুন্দরও। মেয়েদের মন যে ধরনের চেহারা সুরতে আটকায়, বা একটি ভদ্র আভিজাত চেহারার যে মাধুর্য থাকে, সেটা নাকি আমার ছিল। আমি তাকিয়ে দেখলাম, এবং সত্য কথা বলতে প্রথমবার দেখার পরই আমার ভিতর ভালো লাগা তৈরি হয়ে গেল। এবং যেহেতু পরিবারের সায় ছিল, সো আমি আমার ভেতরটাকে হারিয়ে যেতে আর বাধা দেইনি। প্রথমবার দেখেই তার মুখাবয়ব, তার সভ্য চালচলন আমাকে আপ্লুত করে। তার সাথে দেখা হওয়ার পর মোটামুটি ভদ্রতা বিনিময়ের পর একটা সময় বড় আপু আমার কানে কানে জিজ্ঞেস করলো, কিরে পছন্দ হয়? আমি আপুকে বললাম, তোমাদের পছন্দ হলেই আমার পছন্দ। আপু আমার সাথে বেইমানি করলো। সে সবার সামনে জোরে বলে উঠল, তুই বলবি যে তোর পছন্দ হয় কি না, তোর পছন্দ হলে পরে আমরা দেখব, না হলে দেখব না। আমি পড়ে গেলাম এক মহাফ্যাসাদে। আমি মাথা নিচু করে লজ্জারক্তিম মুখে বললাম, আমার কোনো আপত্তি নেই। সবাই আলহামদুলিল্লাহ বলল, এবং আমরা বাসায় ফিরে আসলাম। বিয়ের দিন তারিখ ধার্য করার জন্য পরদিন শনিবার বাবা, চাচা, দাদু সহকারে তাদের বাসায় গেল।
এবং তার পরবর্তী শুক্রবারই আমাদের বিয়ের দিন ধার্য হয়ে গেল। মেয়ের বাবা যেহেতু প্রবাস থেকে এসেছেন, খুব বেশি সময় তিনি দেশে থাকতে পারবেন না, তো তিনি আবার ইতালিতে ফিরে যাওয়ার আগে মেয়েটাকে মোটামুটি একটা হিল্লে দিয়ে যেতে চান। বিয়ের জাঁকজমকতা মানুষকে দেখানোর মতো হলো। দুই পরিবারেই খরচ খরচা বা বিয়ের আনুষঙ্গিকতায় কোথাও কার্পণ্য করেনি। হলুদ সন্ধ্যা থেকে শুরু করে একেবারে বৌভাত পর্যন্ত প্রতিটা প্রোগ্রাম ছিল চোখ ধাঁধানো দেখার মতো। আমি সেখানে প্রধান উপলক্ষ এবং খুব জাঁকজমকতার সহিত আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে আমি নিজেও অত্যন্ত সুখী ছিলাম। নওরিনকে নিয়ে সাজানো গোছানো ফুলে ফুলে সুরভিত প্রাইভেট কারে তাকে নিয়ে রানীর মর্যাদা দিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর আমার বউ দেখে সবাই ধন্য ধন্য রব উঠিয়ে দিল। প্রত্যেকেই খুশি। আর সব আত্মীয় স্বজনরা যেমন ছিল, আমার বিয়েতে আমার বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয় টনি, আমার বেয়াই। বিয়ের শুরু থেকে শেষ তক প্রতিটা জায়গায় সে আমার সাথে আঠার মতো লেগেছিল। গেট ধরা থেকে শুরু করে যত ধরনের বিয়ের মজার আনুষঙ্গিকতা হয়, তার পুরোটা দায়িত্বই টনির কাছে ছিল। তো যাই হোক, আমাদের বাসর হলো। সুখের চাদরে যেন আমার জীবনটা হঠাৎ করে মুড়িয়ে নিল। যে ভালোবাসার, যে প্রেমের স্বাদ 25 বছরের কখনোই পাইনি, সেই প্রেমের স্বাদ পাইলাম। এবং সেই প্রেমের স্বাদ এত বেশি পরিমাণে পেলাম যে নিজেকে এক মুহূর্তের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছিল। নওরিন বেশ চটপটে এবং স্মার্ট, মুখ দিয়ে পপকর্নের খই ফোটে। তার কথাবার্তাগুলো এমন যেন মনে হয় নাটকের ডায়লগ। নাটকের সুন্দরী অভিনেত্রীরা যেমন একই সাথে মজা, দুঃখ ও আনন্দের অভিনয় করতে পারে, নওরিনের ভিতর তার সবটুকু গুণ ছিল। জেনেছিলাম একাডেমিকভাবে তেমন সে ভালো নয়, কিন্তু সাংস্কৃতিক জগতে তার ভালো একটি অবস্থান ছিল। একটা সময় তার স্কুল ও কলেজে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে তার ভালো পরিচয় ছিল। আমার কাছে বেশ ভালোই লাগলো। কিন্তু পড়াশোনায় তত দূর আর আগাতে পারেনি। তো সেই জায়গা থেকে দেখা গেল পুরোদস্তুর গৃহিণী হিসেবেই সে আমাদের বাসায় মোটামুটি একটা জায়গাও তৈরি করে নিল। বিয়ের মোটামুটি সপ্তাহখানেক আমার ওই বাড়ি ঘর, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন এইটা দিয়েই কেটে গেল। তারপর আস্তে আস্তে দিন 10-15 পর কারবারে ফিরতে শুরু করলাম। আমার কাজের গতি বেড়ে গেল আরও কয়েক গুণ। সত্যিকার অর্থে মনে যদি প্রশান্তি থাকে, তাহলে কাজকর্মে তার গতি পাবে, এটা স্বাভাবিক। মানুষ স্বাভাবিক অবস্থায় যতখানি উন্নতি করে, যদি পারিবারিক ও সাংসারিক শান্তিগুলো মানুষকে আর একটু বেশি সাপোর্ট দেয়, তাহলে মানুষ যে কোনো কিছু হাসিল করতে পারে। আমি পুরোদস্তুর ব্যবসায়ের জায়গায় আরও দ্রুত উন্নতি করতে থাকলাম। এদিকে গৃহের প্রতি বধূপ্রীতির টান বলতে যেটা বোঝায়, সেটাও আমার ভিতর প্রকট হচ্ছিল। একটু একটু করে ভালোবাসার পরত দিয়ে সংসারটি চলছিল খুব সুন্দরভাবে। এরই মাঝে আমাদের প্রথম সন্তান আসে। আমার পরিবারের প্রত্যেকেই ছিল
নওরিনের প্রতি ভীষণ যত্নশীল। ঘরকন্নার তার খুব বেশি কাজ করা লাগতো তেমন নয়। বাসায় কাজের মানুষের অভাব ছিল না। শুধু সামাজিকতা যে জিনিসটা, কিছু কিছু জায়গায় আমার বাবার খেয়াল খবর রাখা, মার ওষুধ খাওয়ার সময়গুলো দেখা, বাস। আর নিজের ছোটোখাটো ঘরের কাজ। এর বাইরে তার পুরো দিনটাই ছিল এক ধরনের ফ্রি সময়। আমার পরিবারও একমাত্র ছেলের বউ হিসেবে তাকে দিয়ে আর তেমন কষ্টকর কোনো কিছু করাতেন না। সবসময় তারা চাইতেন আমি যাতে ভালো থাকি। তো সে জায়গা থেকে আমি আমার সাংসারিক জীবন খুব সুখের সাথে শুরু করি। প্রথম বাচ্চাটা হওয়ার পর আমার দায়িত্ব বেড়ে যায়। আমি আমার ব্যবসায়ের পাশাপাশি আমি আমার পরিবারেও সময় দেওয়া শুরু করি। কিন্তু বিপত্তি বাধে আমার বাচ্চার প্রথম জন্মদিনে। আমার বাচ্চার প্রথম জন্মদিনে বেশ বড় করে আমাদের বাসায় প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। আর সে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টে আমাদের অন্যতম অতিথি ছিল আমার বেয়াই টনি। আমার কখনো জানেন মনের ভিতর কখনো কোনো সন্দেহ বাতিকতা এই বিষয়গুলো ছিল না। কিন্তু হঠাৎ আমার বাচ্চার জন্মদিনে টনি এবং নওরিনের অতিরিক্ত মাখামাখিটা আমার চোখে বেশ একটু বিব্রতকর অবস্থায় পড়ে। আমি একটু অসন্তুষ্ট হই। যাই হোক, আমি আমার মুখের ভাষায় সেটা প্রকাশ করিনি। এরই মাঝে টনি আমাদেরকে জানালো সে আমেরিকায় চলে যাচ্ছে। টনি ভালো ছাত্র ছিল, পড়াশুনো করতো ভালো। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন কৃতিত্বের সাথে সম্পন্ন করে উচ্চতর ডিগ্রি আনার জন্য সে আমেরিকায় চলে যাবে। 4 বছর বাংলাদেশে গবেষণা করার পর আমেরিকান একটি ইনস্টিটিউটে গবেষণার জন্য সে চলে যায়। এদিকে আমার মনে যতটুকু খারাপ চিন্তাধারা ছিল বা যতটুকু সন্দেহজনক বিষয় ছিল টনি আমেরিকায় চলে যাওয়ার পর, আমার আসলে আর তেমন কোনো কিছু মাথায় ছিল না। আমি পুরো দস্তুর একজন বাবা, একজন স্বামী, একজন ব্যবসায়ী, একজন পারিবারিক সন্তান হিসেবে খুব সুন্দরভাবে আমার জীবনযাপন করছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার বাচ্চার বার্থডের ওই দিনের মাখামাখি একেবারে যে মাথা থেকে ঝেড়ে গিয়েছে সেটা আমি বলছি না। লিসেনার, সত্য কথা বলতে ওই দিনের পর থেকে আমার স্ত্রী নওরিন আমার কাছে হঠাৎ এক অচেনা নওরিন হয়ে যায়। হঠাৎ করে আমাদের ভিতরে যে বন্ধুত্বের জায়গাটি ছিল সেই জায়গাটিতে যেন একটু একটু টান ধরতে শুরু করে। নওরিন যেন আগের মতো খোলামেলা কথা আমার সাথে বলে না। কিছুটা কূটনীতির কৌশল অবলম্বন করে আমার সাথে কথা বলে। এতদিন পর্যন্ত আমার কাছে তার গোপনীয় কোনো বিষয় ছিল না, কিন্তু হঠাৎ করে আমার ধারণা হতে থাকে সে অনেক কিছু আমার কাছে প্রকাশ করে না। লিসেনার্স, মানুষ যখন কোনো বিষয়গুলোকে মনের ভিতর রেখে আরেকজন মানুষের সাথে চলাচল করে, আরেকজন মানুষ একটু খেয়াল করলেই বুঝতে পারে। তো সেভাবে আমার মনে হচ্ছিল নওরিনের অনাবিষ্কৃত একটি দিক রয়ে গিয়েছে। এভাবে চলছে। আমাদের সাথে আচার ব্যবহার ঝগড়াঝাটি না হলেও এতটুকু বুঝতাম আমার বাইরেও নওরিনের একটা জগৎ আছে, যে জগৎটায় নওরিন কোনোভাবেই আমাকে উপস্থাপন করতে চায় না। অর্থাৎ ওই জগতে আমার কোনো বিচরণ নেই, ওটা একান্ত তার স্পেশাল। লিসেনার্স, একজন স্বামীর জন্য এটা কত বড় কঠিন সেটা আপনারা স্বাভাবিকভাবে অনুমান করতে পারবেন। আমি একদিন নওরিনকে খুব ভালোভাবে ডেকে জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা হচ্ছে? তোমার বাবার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে? সে আমাকে বলে না।
আমি অনেকভাবে জিজ্ঞেস করার পর সে আমাকে বলে যে তার খুব ইচ্ছা করছে সে বাবুকে নিয়ে বেশ কিছুদিন বাপের বাড়ি গিয়ে থাকবে। আমি অবশ্য রাজিই হলাম যে না, বিয়ের পরে টানা 2টা দিনও সে কখনো বাবার বাড়ি গিয়ে থাকেনি, এমন আবদার করছে, করুক না। আমি যথাসময়ে তাদেরকে পৌঁছে দিয়ে আসলাম। আমিও একদিন থাকার পর চলে এসেছি। এরপর রেগুলার তার সাথে আমার ফোনে কথা হয়। বিভিন্ন সময় ফোন দেওয়ার পর আমি তাকে বিজি পাই। জিজ্ঞেস করলে সে বলে তার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে, এলাকায় এসেছে, বিয়ের পর কারোর সাথে দেখা হয়নি, তো বান্ধবীদের সাথে যোগাযোগ করে তার বাসায় দাওয়াত দিয়েছে, বান্ধবীদের সাথে একটু কিপ ইন টাচ থাকতে চায়। বাসার একঘেয়ে নীরবতার মাঝখানে সে বান্ধবীদের সাথে একটু বিভিন্ন জায়গায় অ্যাড হয়ে আড্ডা দিতে চায়, কথা বলতে চায়। আমি বিষয়টা ভীষণ পজিটিভভাবেই দেখি। আসলে আমাদের বাড়ি তো তার জন্য তেমন কোনো কাজ নেই, শুধু বাচ্চাকে মানুষ করা, বাচ্চার দেখাশুনো করা, নিজের খেয়াল রাখা, আর সামাজিকভাবে বাবা মাকে ওষুধ খাওয়া বা তাদের খোঁজ খবর নেওয়া। এর বাইরে অবসর সময় যদি সে তার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে কথা বলে ভালো থাকতে পারে, মনটা ফ্রেশ রাখতে পারে, খারাপ কি? লিসেনার, সত্যিকার অর্থে আমার নিজেরও মনে হলো আমি হয়তো বা ব্যবসায় বাণিজ্যকে একটু বেশি পরিমাণে প্রায়োরিটি দিয়ে ফেলছি। আমার পরিবারকে আর একটু প্রায়োরিটি দেওয়া উচিত। 20-22 দিন কেটে যায়। বাবার বাড়ি থেকে আসার জন্যই বারবার বললেও আরও 2 দিন, আরও 1 দিন, আরও 2 দিন, আরও 1 দিন, এটা করেই বাসায় আর আসে না। একটা সময় এক কথায় জোর করে ওই বাসায় গিয়ে তাকে বাসায় নিয়ে আসলাম। আমাদের বাসায় আসার পর আমার সেই চিরচেনা নওরিনকে আর কোনোদিন আমি আবিষ্কার করতে পারিনি। লিসেনার্স, আমার একটি প্রবলেম ছিল, আমার ঘুমটা ছিল প্রচণ্ড গাঢ়। অর্থাৎ আমি একবার ঘুমিয়ে গেলে আমার পাশে যদি সমস্ত দুনিয়াও ভেঙে পড়ে, যতক্ষণ না পর্যন্ত আমাকে ধাক্কাধাক্কি করে না ওঠানো হবে, তত সময় পর্যন্ত আমার ঘুম ভাঙবে না। আর এই সুযোগটাই নওরিন নিয়েছে। আমি রাতে ঘুমিয়ে গেলে বেশ গভীর রাতে সে ফোন নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে। আমি এর কিছুই জানি না। এরই মাঝে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়। আমার ছোট বোনেরও ময়মনসিংহ জেলার নামকরা এক সরকারি অফিসারের ছেলে, যে নিজেও একজন ইঞ্জিনিয়ার, তার সাথে বিয়ে ঠিক হয়ে যায়। যথাসময়ে আমরা মহা ধুমধামে পরিবারের সবচেয়ে ছোট আমাদের আদরের পিচ্চিটাকে বিয়ে দিয়ে দেই। বিয়ের কয়েকটা দিনে নওরিন জেনেছিল একেবারে করিতকর্মা এক বাঙালি নারী। ননদের বিয়ের সমস্ত দায় দায়িত্বই যেন সে কাঁধে উঠিয়ে নিয়েছে। টনি তখন দেশে। ছোট বোনের অর্থাৎ জলির বিয়ের সমস্ত দায়িত্বই যেন নওরিন এবং টনি দুইজনের কাঁধে নিয়ে নেয়। আমার বুকের ভিতর মোচড় লাগতে শুরু করে। টনির সাথে নওরিনের এত বেশি মাখামাখি, এত বেশি আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো বোঝাপড়া আমার কাছে হিংসাত্মক লাগতে শুরু করে। কিন্তু সত্যি কথা বলতে একটা সময় নিজেকেই ধমকিয়েছি, আমি অনেক ব্যাকডেটেড। ওরা হয়তো বা খুব স্বাভাবিকভাবে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় আছে, আত্মীয়র সঙ্গে আত্মীয়ত্ব, ভালো সম্পর্কই থাকবে, ভালো বোঝাপড়াই থাকবে। আমি শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে পড়ে আছি। লিসেনার্স, যথাসময়ে আমার ছোট বোনের বিয়েটা হয়ে যায় এবং খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে বিয়েটা হয়ে যায়, কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া।
পরিবারও খুবই রুচিশীল, ভদ্র পরিবার, তাদের বিনয়ের অভাব নেই। আমরাও স্বভাবত আমাদের আভিজাত্যের জায়গা থেকে বিনয় অবলম্বন করে খুব সুন্দর পরিবেশে ছোট বোনটার বিয়ে হয়ে যায়। ছোট বোনটার বিয়ে হয়ে যাওয়ার 3 দিন পর ছোট বোন, বোন জামাই সহ তাদেরকে আমাদের বাসায় নিয়ে আসি। একদিন দুপুরের দিকে আমি তখন কে যেন একটা কাজে বাসায় এসেছি। আমার ছোট বোন আমাকে ডাক দিয়ে বলে, ভাইয়া তোর সাথে আমার একটু কথা আছে, একটু শুনবি? আমি বললাম বল। তো বলে না, এখানে বলবো না, একটু পুকুর ঘাটে আয়। আমার মনের ভিতর রাজ্যের শঙ্কা। ছোট বোনের সংসারে কি 3 দিনেই কোনো বড় ঝামেলা হয়ে গেল? আমি সব কিছু ফেলে দৌড়ালাম পুকুর ঘাটে। আপনারা যারা ভাই আছেন তারা জানেন বোনের সুখের জন্য ভাই কতখানি ডেসপারেট থাকে। আমিও তার ব্যতিক্রম নই। মনে এক দুর্যোগ আসনি সংকেতের ছায়া নিয়ে আমি আমার বোনের সাথে কথা বলতে যাই। আমার বোন আমাকে জানায়, ভাইয়া তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। আমি এ বাড়িতে থাকতেও দেখেছি, আর আমার বিয়ের সময় আমি নিশ্চিত হয়েছি। তুই ভাবির দিকে একটু খেয়াল রাখ। টনি ভাইয়ের সাথে ভাবির মাখামাখিটা আমার তেমন ভালো লাগছে না। আমি মনে যে শঙ্কা নিয়ে এসেছিলাম সে শঙ্কা দূরে উড়ে গিয়ে হঠাৎ করে আমার বুকের ভিতর যেন একটা শেল বিঁধে গেল। তাহলে আমি যে জিনিসটায় আনইজি ফিল করতাম সেই জিনিসটা আরও অনেকের চোখে পড়েছে। এরই মাঝে আমার ছোট বোন বলে, আমি বিয়ের আগ থেকেই দেখে আসছি প্রতিদিন রাতে ভাবি কার সাথে যেন কথা বলে। আমার বিয়ের দিনে আমাকে পাশে বসিয়ে রেখে তারা যে মজাগুলো করেছে এগুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। আমি গোপনে জানালার গ্রিলে দাঁড়িয়ে তাদের দুইজনের ব্যক্তিগত কথোপকথনও শুনি। সে কথাগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তোর সংসারটি ভেঙে যাবে, তোর একটা বাচ্চা আছে। আমার মাথায় যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। কিন্তু সত্যিকার অর্থে নওরিনের প্রতি আমার ভালোবাসা এত বেশি পরিমাণে ছিল, আমি নওরিনকে শক্ত করে কিছু বলতে পারিনি। শুধু একবার বলেছিলাম, টনির সঙ্গে তোমার এত বেশি মাখামাখি পরিবার ভালো চোখে দেখছে না। সে আমাকে বলল, টনি ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার অনেক কথা শোনেন, অনেক কিছু বোঝেন, মন খারাপ করে থাকতে দেন না, খুবই ভালো একজন মানুষ। তিনি আমাকে তার জন্য একটি মেয়ে দেখতে বলছে, আমি তার জন্য মেয়ে খুঁজি। সে আমাকে বিভিন্ন সময় ফোন করে আমাকে বিভিন্ন মেয়ের সন্ধান চায়, বিভিন্ন মেয়ের কথা বলে, আমি তাকে বলি, কথা বলি। এগুলো শোনার পর আমার গরম মেজাজটা হালকা ঠান্ডা হয় ঠিকই, কিন্তু ভিতরের খচখচানিটা আর যায়নি। আমার ঘুমের 12টা বেজে গেল। যে ঘুম ছিল আমার সবচেয়ে বড় স্বস্তির ও আনন্দের জায়গা, আমি রাতে আর ঘুমাতে পারতাম না। রাতের বেলায় চোখ বন্ধ করে ঘুমের মতো করে শুয়ে থাকতাম, কিন্তু নওরিন ছিল আমার থেকে বেশি চালাক। আমার ঘুম বা নির্ঘুমতা সে ঠিকই টের পেত। বাচ্চাকে খাওয়ানোর তালে তালে ফোন আসলে সে যে ফোনটা কেটে দিত বা ছোট্ট করে মেসেজ করে রাখত, সেটা বুঝতে পারতাম। হঠাৎ করে তার আবার আবদার, আমি বাবার বাড়ি যাবো, আমার কিছু ভালো লাগছে না।
কিন্তু লিসেনার সত্যি বলতে আমার মন আর সায় দিচ্ছে না এবার। আমি তাকে বাবার বাড়ি নিয়ে গেলাম ঠিকই, কিন্তু এবার আর আমি একা ছাড়লাম না। আমি নিজেও ব্যবসার দায়-দায়িত্ব বাবার কাছে একটু বুঝিয়ে দিয়ে, আমাদের যে কাজের লোকগুলো আছে তাদেরকে ভালো মতো ইনস্ট্রাকশন দিয়ে আমি আমার স্ত্রীর সাথে শ্বশুরবাড়ি গেলাম। কিছুদিন থেকে আসি শ্বশুরবাড়ি। 3-4 দিন যাওয়ার পর হঠাৎ ছোট তুচ্ছ একটা ঘটনা নিয়ে আমার জীবনের প্রথম নওরিন আমার সাথে খুবই বাজে ব্যবহার করে, খুবই বাজেভাবে ঝগড়া করে। আমি এই নওরিনকে আমার বিবাহিত জীবনের কখনো চিনতাম না। ঝগড়াটার পর্যায়ে এমন হয় এবং ঝগড়াটা একপাক্ষিক। আমি এমন একটা পরিবারে বেড়ে উঠেছি, এই ঝগড়াঝাঁটি এগুলো দেখে দেখে অভ্যস্ত না। আমাদের পরিবারে অর্ডার এবং মেইনটেইন চলে। সিনিয়ররা জুনিয়রদেরকে অর্ডার করে, জুনিয়ররা মাথা পেতে সেটাই মেনে নেয়। বড়দের ভিতর যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকে তাহলে তারা দুজন বসে মিটিয়ে ফেলে, দুনিয়াকে জানান দেয় না যে আমাদের ভিতর সমস্যা আছে। কিন্তু এই প্রথম আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির মানুষ সবার সামনে সে আমার সাথে যাচ্ছে না তাই ব্যবহার করলো। আমি এই নওরিনকে কখনো চিনতাম না। আমি আসলে রাগে ক্ষোভে একটা সময় ফিরে আসি আমার বাসায়। পরিবারের কাছে সে অভিযোগ করেছে আমাদের বাড়িতে নাকি তাকে জেলখানার মতো করে আটকে রাখা হয়, সেখানে তার নিঃশ্বাস ফেলার কোনো জো নেই। তার পেছনে গোয়েন্দার মতো সবসময় মানুষ লাগানো থাকে, সে নিজের মতো করে একটু চলবে তারও কোনো উপায় নেই। আমি অবাক হয়ে মিথ্যাচারগুলো হজম করলাম, চলে আসলাম কারবারে। কারবারের কোথাও মন বসছে না, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি। আমার সাথে সে কথা বলা বন্ধ করলো, আমি তার পরিবার, তার মা, তার বোন, তার ভাই সবার সাথেই মোটামুটি যোগাযোগ রক্ষা করে চলেছি। এতে করে হলো কি, মাসখানেক পর আবার তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। আমাকে আমাদের এক সিনিয়র কর্মচারী, যাকে চাচা বলেই ডাকি এবং আপন মানুষের মতোই সম্মান, আপন চাচার মতোই সম্মান করি, তিনি আমাকে বললেন, আব্দুস সামাদ, তুমি বৌমাকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসো। বাচ্চা হওয়ার পর 2-3টা বছর তো হয়ে গেল, তোমরা তো কোথাও বাইরে বেড়াতে যাওনি, যাও একটু ঘুরে আসো। কথাটা আমার খুবই ভালো লাগলো। আসলেই তো নিজেকে অপরাধী মনে হতে লাগলো। আমাদের তো অভাব নেই, অনটন নেই, কিন্তু আমরা তো সেরকম কখনো ব্যক্তিগত ট্যুরে যাইনি। বাচ্চাটাও 3 বছরে পা দিয়েছে, বাচ্চাটাকে নিয়েও তো কোথাও ঘুরতে যাইনি। তো সেই জায়গা থেকে সিদ্ধান্ত হলো আমরা ঘুরে আসি। আমি তাকে বললাম কক্সবাজার যাওয়ার কথা, সব কিছু রেডি। ঠিক যাওয়ার আগের দিন সে আমাকে অসুস্থতার অজুহাত দিয়ে বলল, তুমি যাও, তোমার কিছু বন্ধু বান্ধব নিয়ে ঘুরে এসো, আমার শরীরটা খুবই খারাপ। আমার মন ভেঙে গেল, কিন্তু আমি আসলে কিছুই বুঝতে দেইনি। মনে করলাম হ্যাঁ, হবেই হয়তো বা শরীর খারাপ। যেহেতু সব অ্যারেঞ্জমেন্ট করা ছিল, বাসের বাস টিকিট থেকে শুরু করে হোটেল রুম পর্যন্ত বুক করা ছিল, আমি আমার কিছু কাছের বন্ধুদেরকে নিয়ে কক্সবাজার রওনা হলাম। 3 দিনের রওনা, 3 দিনের সফর। এরই মাঝে আমার বাসায় যেহেতু আমার বউয়ের অভিযোগগুলো আমি উপস্থাপন করেছিলাম যে সে এই অভিযোগগুলো করেছে, আমার বাসা থেকে তার প্রতি বেশ স্বাধীনতার ছাড় দেওয়া হয়, সে যাতে করে নিজের মতো করে বাঁচতে পারে। সে এর আগে তেমন একটা ঘরের বাইরে যেত না, কিন্তু
এখন সে মাঝে মধ্যেই ঘরের বাইরে যায়, বাচ্চাকে নিয়ে যায়, বাচ্চাকে ছাড়াও যায়। আমার পরিবার আর বাধা দেয় না। আমি যখন কক্সবাজারে, তখন মা আমাকে ফোন করে জানায় হঠাৎ কি একটা জরুরি কাজে নওরিন তার ভাইকে নিয়ে ঢাকায় যাচ্ছে। কক্সবাজারের বালিয়াড়িতে তখন নিস্তব্ধ নীরবতা। আমার সাথে কক্সবাজার ফ্যামিলি ট্যুরে আসতে পারিনি, কিন্তু হঠাৎ কি এমন প্রয়োজন যে ভাইয়ের সাথে ঢাকায়। আমি ফোন করলে আমাকে বলা হলো তার বাবার নাকি কি একটা সমস্যা চলছে, তাই দুই ভাই ঢাকায় একটি অফিসে দেখা করতে যাচ্ছে। আমি তাকে বললাম যে আমাকে বলতে পারতে, আমি ট্যুর ক্যান্সেল করে আসতাম। তো বললো না, আমাকে সে প্রেশার দিতে চায়নি। আমি উপযাজক হয়ে তাকে বেশ কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম। 3 দিন তারা ঢাকায়। আমি প্রতিদিন যোগাযোগ করেছি, প্রতিদিন আমার সাথে কথা বলেছে। যেহেতু ওই যে ঘুম কাতর আমি, রাতে আমি আর কথা বলিনি, কথা বলতে পারিনি। ঠিক আমি যেদিন কক্সবাজার থেকে বাড়ির পথে রওনা দিয়েছি, সেদিন সে ঢাকা থেকে ময়মনসিংহে এসেছে। বাসায় আসার পর আমি আর অশান্তি করিনি। আমি যতবার তার কাছে জানতে চেয়েছি কি এমন সমস্যা ছিল, সে ততবার এড়িয়ে গিয়েছে। বলে কিছু পারিবারিক ব্যাপার, বাদ দাও। আমার কাছে আর তেমন ভালো লাগেনি। কিন্তু লিসেনার্স, মানুষের ইনটিউশন বলে একটি কথা আছে। হঠাৎ করে আমার কেন জানি মনে হলো, টনি কোথায়? আমি খোঁজ খবর নিয়ে জানলাম, বড় বোনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানলাম টনি বাংলাদেশে। আমরা যেদিন কক্সবাজার যাওয়ার কথা, তার 2 দিন আগে সে ঢাকায় এসে নেমেছে। সে ঢাকাতেই ছিল, এবং যে 3 দিন আমি কক্সবাজারে ছিলাম, সে 3 দিন নওরিন ঢাকায় গিয়ে টনির সাথে সময় কাটিয়েছে। লিসেনার্স, সোনার সুখের সংসারটা ভাঙন শুরু। আমি বাসায় এসে যতবার টনির কথা বলতে গিয়েছি, ততবার আমার বাসায় একটি ঝগড়াঝাটি সমস্যা তৈরি করেছে। পৃথিবীতে আমার সাথে বিয়ে হয়ে নাকি তার জীবন শেষ হয়ে গিয়েছে। আমি নাকি খুব ছোট মন মানসিকতার মানুষ, এবং আমি নাকি আধুনিকতা শিখতে পারিনি। এভাবেই প্রত্যহ আমার সাথে ব্যবহার চলতে থাকে, এবং আমার সাথে একটু সমস্যা হলেই দৌড়ে চলে যায় বাপের বাড়ি। আমার মুরব্বী যারা আছে, তারা আমাকে বুদ্ধি দিল, আর একটা বাচ্চা নিয়ে নাও। আমি সে পথেই হাঁটলাম। সে কোনোভাবে রাজি ছিল না, নওরিন কোনোভাবেই বাচ্চাটি নিতে রাজি ছিল না। একটা পর্যায়ে আমার পরবর্তী বাচ্চা যখন পেটে, 2 মাস 10 দিনের মাথায় আমাকে না জানিয়ে সে অ্যাবর্শন করিয়ে ফেলে। কিন্তু আমাকে জানানো হয় মিসক্যারেজ হয়ে গিয়েছে। আমি বেশ মুষড়ে পড়ি। এদিকে একটি বিষয় আমার চোখ এড়িয়ে গিয়েছে, সেটি হলো নওরিনের হাতে প্রচুর টাকা রয়েছে। নওরিনের 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি কখনো সেদিকে খোঁজ খবর রাখতে যাইনি, কিন্তু একটা পর্যায়ে বুঝলাম তার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে বেশ বড় অঙ্কের একটি টাকা আসে। আমি বারবার জিজ্ঞেস করতে গেলে সে আমাকে জানিয়েছে তার বাবা তাকে টাকা পাঠায়। কিন্তু আমি যখন আমার শ্বশুরের সাথে কথা বলতে গেলাম, তিনি বলেন টাকা পয়সা যা কিছু সব কিছু আমার শাশুড়ি মার অ্যাকাউন্টে আসে, কোনো সন্তানের অ্যাকাউন্টে তিনি কোনো টাকা দেন না। আমার শ্বশুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এবং আমাকে সন্তানের ন্যায় স্নেহ করতেন, এবং জামাই হিসেবে ওই বাড়িতে আমার সম্মান ছিল সবার উপরে। আমার শ্বশুর আমাকে প্রচুর ভালোবাসতেন, এবং আমার কথার বাইরে কোনো কিছুই করতেন না। শ্বশুরের কাছ দিয়ে কনফার্ম হয়ে আমি নওরিনকে চেপে ধরি।
একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি নওরিন রেডি হচ্ছে। আমি বলি, কোথায় যাচ্ছ? আমাকে বলে, আমাকে একটু ময়মনসিংহ জেলা সদরে নিয়ে চলো, আমার কিছু কাজ আছে। আমি কি কাজ কৈফিয়ত নিতে গেলেই আমার সাথে আবার খারাপ ব্যবহার। ইদানিং আমি তার খারাপ ব্যবহারটাকে খুব ভয় পাই। সো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তার সাথে যে কোনো ধরনের তর্ক এড়িয়ে চলার। আমি তর্ক না করে তাকে ময়মনসিংহ নিয়ে গেলাম। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পর সে আমাকে কারবারে কিছু সময় বসে বের হয়ে যায়। বের হয়ে আমাকে বলে, আমি একটু পাসপোর্ট অফিসে যাব। যদিও আমি জানি তার পাসপোর্ট অনেক আগে করা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমাকে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা বলে ঢাকার গাড়িতে ওঠে সে। ঢাকায় পৌঁছানোর পর আমাকে বলে সে আমাকে ডিভোর্স দিয়েছে। কপিটি বাসার আলমিরার উপর রাখা আছে এবং এই মুহূর্ত থেকে আমি যেন আর তাকে কখনো খোঁজ না করি। আমার অবুঝ সন্তান এদিকে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে। আমি দৌড়াই বাসায় গেলাম, খুঁজে দেখলাম হ্যাঁ, ডিভোর্সের কপি রাখা। এবং একই সাথে 2-3 দিন পর জানলাম আমার নামে যৌতুকের মামলা হয়েছে। আমি আমার শ্বশুর শাশুড়িকে যখনই ফোনে জানাতে গেলাম, তারা কি আমার ফোন ধরলেন না। আমি তাদের বাসায় গেলাম, আমার সাথে কোনো ধরনের কথা বলতে তারা রাজি নয়। একরকম দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমি আমার 3.5 বছরের বাচ্চাটিকে নিয়ে পড়ে গেলাম অথৈ সাগরে। কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে সে গেল কোথায়? আমি জানলাম টনি ঢাকাতে আছে। টনিকে ফোন দিলাম, আমার বড় বোনকে ফোন দিলাম, আমার বড় বোনের জামাইকে ফোন দিলাম, সব কিছু বিস্তারিত জানালাম, তাদের সাথেও প্রচণ্ড রকম অশান্তি করলাম। কিন্তু টনি সে পরিবারের কোনো কথাও শুনতে রাজি নয়। একটা পর্যায়ে তাদের দুইজনের ফোনের সুইচ অফ। ডিভোর্স হয়ে যাওয়ার কারণে আইনি কোনো ব্যবস্থা আর আমি নিতে পারিনি। বোনের মাধ্যমে চেষ্টা করেছিলাম, সেটাও হয়নি। আমার সংসারটি ভেঙে গেল। পরবর্তী 6 মাস পরবর্তী কথা 6 মাস পরবর্তীর কথা বলছি। লিসেনার্স, আমাকে ডিভোর্সের যে ডেটটা দেওয়া হয় সে ডেটটা ছিল আরও বেশ আগের। আমার বাচ্চাকে অ্যাবর্শন করানোরও আরও 3 মাস আগে সে করিয়ে রেখেছে, কিন্তু কাউকে কিছু জানায়নি। যাওয়ার সময় জাস্ট কনফার্ম করে গেছে। অর্থাৎ যেদিন তারা ঢাকায় গিয়েছে সেদিনই তারা বিয়ে করে নিয়েছে। এরপর 3 মাসের মতো তারা একসাথে ছিল। এরপর টনির মতো চলে যায় দেশের বাইরে। নওরিন ঢাকায় একটি ফ্ল্যাটে থাকে। আমি সত্যিকার অর্থে জগদ্দল পাঠধরের মতো আমার বুকের ওপর চেপে ধরা কষ্ট নিয়ে আমি আমার বাচ্চাকে বুকে নিয়ে আমি আমার সময় কাটিয়ে দেই। নতুন করে কিছু চিন্তা করতে পারি না। ব্যবসা বাণিজ্য কোনো রকম জোড়াতালি দিয়ে কর্মচারীদের মাধ্যমেই চলছে, সেখানেও আমার কোনো আগ্রহ নেই। বাবা মায়ের মাঝে আমার বিবাহ নিয়ে কথা বলতে আসলেও আমি তাদের জানিয়েছি এই মুহূর্তে বিবাহ করার মতো মানসিক অবস্থায় আমি নেই। 3 মাস পর
হঠাৎ করে খবর আসে আমার সাবেক শ্বশুর তিনি বিদেশে মারা গিয়েছেন। ও হ্যাঁ, আমার বড় বোনের সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন। আমার পরিবারের কেউ আর বড় বোনের সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমার দুলাভাই মানুষ ভালো, এই ঘটনার রেশে তিনি আমার বোনের পক্ষই অবলম্বন করে তার মাথার ওপর ছায়া হয়ে রয়ে গিয়েছেন। তাদের সংসারটি আর ভেঙে যায়নি। একটা পর্যায়ে এয়ারপোর্ট থেকে লাশ আসলো, আমি খুব পেছন থেকে শুধু জানাজায় অংশগ্রহণ করলাম। এরপর আশপাশ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে তিনি অনেক মোটা অঙ্কের টাকা ঋণ করে একটি প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। তার আশা ছিল তিনি যেহেতু দেশের বাইরে থাকেন তিনি ৩-৪ বছরের ভিতর সেটা শোধ করে দিবেন, কিন্তু শোধ না করেই প্রকল্প মাঝামাঝি রেখেই তিনি মারা গিয়েছেন। টোটাল প্রেশারটা আসলো তার পরিবারের উপর। এরই মাঝে খবর পেলাম সে ঢাকা থেকে তার পরিবারে এসে যোগ দিয়েছে। এরই মাঝে আমার নামে যে মিথ্যা মামলা করা হয়েছিল মামলা থেকে আমি খালাস পেয়েছি, জামিন পেয়েছি। তাদের যে দাবি ছিল দাবিগুলো পূরণ করে দিয়েছি, কিন্তু পরবর্তী খোঁজ খবর নিয়ে জানলাম তাদের পরিবারের অবস্থা খুব খারাপ। ব্যাংকে তার বাবার জমানো যত টাকা ছিল এবং যে বাড়ি ও জমিতে থাকতো সব কিছু মর্টগেজ নিয়েই ওই প্রজেক্টে তিনি বিনিয়োগ করেছিলেন। এখন বলতে গেলে ব্যাংক এবং পাওনাদাররা অফিসিয়ালি পুলিশের মাধ্যমে তাদেরকে বাস্তু ছাড়া করে ফেলবেন। আমার ওদিকে আর কোনো খেয়াল নেই। এভাবে কেটে গেল প্রায় আরও 2টি বছর। হঠাৎ একদিন ফুলপুর থেকে একটা ফোন আসে। ফোনটা ছিল এমন, তারা নাকি আমার স্ত্রীকে দেখেছে, সাবেক স্ত্রীকে দেখেছে রেল স্টেশনের পাশে। আমি সেখানে চলে যাই। এর আগে অবশ্য আমি জানি টনির সাথে তার ছাড়াছাড়িও হয়ে গিয়েছে। আমেরিকায় যাওয়ার পর টনি আর তাকে সেভাবে গ্রহণ করেনি। আমি যখন স্টেশনে গিয়েছি তখন দেখি এক বীভৎস অবস্থা। রাস্তার পাশে জটা ধরে বসে আছে এক মেয়ে, পাগল হয়ে গেছে, পাগলামি করছে, এরোর কাজ দিয়ে করুণা ভিক্ষা করছে। এই সেই নরিন, চেনা যায়? চেনা যায় না। ঘটনার খোঁজ খবর নিতে কোনো না কোনোভাবে আমার সাবেক শালার সাথে যোগাযোগ করার পর বলে বছরখানেক হলো হঠাৎ করেই তার খিঁচুনি আসতো। এরপর আস্তে আস্তে তার মস্তিষ্ক বিভ্রম হতে শুরু করে। প্রথম দিকে আমরা তাকে ধরে বেঁধে বাসায় রেখেছি, চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু একটা সময় যখন তার পাগলামিটা সীমা ছাড়িয়ে যায় তখন আর আমরাও রাখতে পারিনি, নিয়তির হাতে ছেড়ে দিয়েছি। হাজার হলেও আমার বাচ্চার মা তো। আমি তার পরিবারের মাধ্যমে যোগাযোগ করে আমি তাকে একটি ভালো রিহ্যাবিলিটেশন সেন্টারে দিয়ে এসেছি। আমি যখন আপনাদের এখনের ঘটনা বলছি তখন আমার বাচ্চার মা, আমার স্ত্রী নয় কিন্তু আমার বাচ্চার মা, ভিক্ষুক পাগল থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে একটু একটু করে দিনানিপাত করছে। আমার এখানে কোনো গর্ব নেই, আমার এখানে কোনো ভালো লাগা নেই, এমনটা তো চাইনি। চেয়েছিলাম সুন্দর একটি সুখের সংসার, কিন্তু ঘরের ভিতরে একটি পরকীয়া, আমেরিকা যাওয়ার দুর্বার লোভ,
আমার ঘরটাকে ছারখার করে দিয়ে গেল। হয়তোবা আমিও পারিবারিকভাবে আর কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। তো আমার আপনার মাধ্যমে লিসেনার্সদের কাছে অনুরোধ থাকবে, যে কোনো কিছুতে সন্দেহ করতে শিখুন, সন্দেহটা সম্পর্কে সচেতন হন এবং কোনো কিছু বৈপরীত্য মনে হলে দ্রুত তার সমাধান করুন। আমার মতো পরিণতি দেখতে হবে না। তো আজ এ পর্যন্তই। যদি আমার ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন। নীল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আব্দুস সামাদ ভাইকে তার এই ঘটনার জন্য। ঘটনার মাধ্যমে আমরা সমাজের নোংরা চিত্র, পারিবারিক পরকীয়া ও নোংরামের করাল রূপটি দেখতে পেলাম। আমরা আশা করব আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে দাঁড়াবেন এবং এই সামাজিক ব্যাধি মুক্ত আমাদের সমাজ সংসারগুলো গড়ে উঠবে। আজ এ পর্যন্তই। আর যে নীল আপনাদের কাছ দিয়ে বিদায় নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন।